আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ ওয়েভ মোশন বা তরঙ্গ গতি। দেখো, তরঙ্গ গতি পড়তে গেলে আগে আমাকে জানতে হবে তরঙ্গ কী। আর তরঙ্গ টার্মটার সাথে বা ওয়েভ টার্মটার সাথে তো আমরা অনেক আগে থেকেই পরিচিত। যেমন দেখো, শব্দ তরঙ্গ পড়েছি, আলোক তরঙ্গ পড়েছি, মাইক্রোওয়েভ পড়েছি, রেডিও ওয়েভ পড়েছি। তাহলে তরঙ্গটা কী? তরঙ্গ হচ্ছে এক প্রকার বলতে গেলে ডিস্টারবেন্স বা একটা আলোড়ন। আর এটাকে ঝামেলা বলা যেতে পারে। যে ঝামেলাটা মাধ্যমের কোনো একটা জায়গায় ক্রিয়েট হলে সেটা মাধ্যমের মধ্যে দিয়ে বা মিডিয়ামের মধ্যে দিয়ে আস্তে আস্তে সঞ্চালিত হতে পারে, সেটাকে আমরা কিন্তু বলবো ওয়েভ। ঠিক আছে, একটু সহজভাবে বোঝানোর জন্য তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো দেখো এখানে দেওয়া আছে যে একটা সাইকেল স্ট্যান্ড আছে, সাপোজ ধরছি। যেভাবে তোমরা স্কুলে সাইকেল রাখো পরপর সাইকেলগুলো সাজানো আছে। ঠিক আছে, একদম শেষে এই লাল রঙের সাইকেলটা আছে। দেখো, যদি কেউ একজন তোমার কোনো বন্ধু ভুলবশতই হতে পারে, যদি সাইকেলটাকে ঠেলে, এই সাইকেলটাকে ধরো একটু ঠেলে দিল বা ইচ্ছাকৃতই ঠেলে দিল, তাহলে এই সাইকেলটার সাথে সাথে ও কিন্তু ঠেলেছে এই দিকে সাইকেলটাকে, এর সাথে সাথে দেখো সমস্ত সাইকেলগুলো পড়ে যাবে এবং শেষে যে লাল সাইকেলটা রয়েছে এটাও কিন্তু পড়ে যাবে। তাহলে দেখো, বন্ধু আলোড়ন বা ঝামেলা বা ডিস্টারবেন্স ক্রিয়েট করলো কিন্তু এই জায়গাতে। সেই ডিস্টারবেন্সটা একটার পর একটা সাইকেল হয়ে হয়ে শেষের যে লাল সাইকেলটা রয়েছে সেটাকে ফেলে দিল। তা ও কিন্তু একদম শেষের লাল সাইকেলটাকে ডাইরেক্ট ফেলতে যায়নি, কিন্তু দেখো এই ডিস্টারবেন্সটা থ্রু আউট দ্য মিডিয়াম ক্যারিড আউট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলাম যে কোনো একটা জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট করলাম বা ঝামেলা তৈরি করলাম বা আলোড়ন তৈরি করলাম, যে আলোড়নটা আস্তে আস্তে মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেল। এই আলোড়নটাকেই আমরা বলবো ওয়েভ। দেখো, ওয়েভ দু ধরনের হয়, একটা হচ্ছে ইলাস্টিক ওয়েভ বা স্থিতিস্থাপক তরঙ্গ, আর একটা হচ্ছে আমরা যেটা 12-এ পড়বো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দু রকম ওয়েভ হয়। তা যেহেতু আমাদের 11-এর সিলেবাসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা নেই এখন, তাহলে আমরা স্থিতিস্থাপক তরঙ্গ বা ইলাস্টিক ওয়েভটা নিয়েই স্টাডি করব। আচ্ছা, ইলাস্টিক ওয়েভ কিন্তু প্রপাগেট করতে গেলে বা এগোতে গেলে মিডিয়াম প্রয়োজন। মাধ্যম ছাড়া ইলাস্টিক ওয়েভ কিন্তু এগোতে পারবে না। ঠিক আছে, দেখো সেটারও একটা এক্সাম্পল দিয়েছি। লাল সাইকেলটাকে যদি আমি এবার দূরে সরিয়ে রেখেছি, দেখো সমস্ত সাইকেলগুলো পরপর আছে, লাল সাইকেলটাকে অনেকটা দূরে রেখেছি। এবার যদি তোমার বন্ধু এই সাইকেলটাকে ঠেলে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখান থেকে এই সাইকেলটা পর্যন্ত এফেক্ট হবে, এই সাইকেলটা পড়ে যাবে, কিন্তু লাল সাইকেলটা কিন্তু দাঁড়িয়েই থাকবে, ও পড়বে না। তার কারণ কি? কারণ দেখো এই যে গ্যাপটা তৈরি হয়েছে, অর্থাৎ এখানে মিডিয়াম নেই। তা মিডিয়াম না থাকলে কিন্তু ওয়েভ ট্রান্সমিট করতে পারে না। অর্থাৎ এখানে ধাক্কা দিলে এই পর্যন্ত মিডিয়াম ছিল, তাহলে সব সাইকেলগুলো পড়ে গেল, হলুদ সাইকেলটা পর্যন্ত পড়লো। কিন্তু হলুদের পরে যে গ্যাপটা তৈরি হয়েছে, এখানে কোনো মিডিয়াম নেই, মাধ্যমের কোনো কণা নেই, তাই কিন্তু দেখো লাল সাইকেলটার উপর কোনো এফেক্ট ফেলতে পারলো না। তাহলে এটা আমরা দেখলাম যে ইলাস্টিক ওয়েভ এমনই একটা ওয়েভ বা এমনই একটা তরঙ্গ যেটা প্রোপাগেট করতে গেলে বা এগোতে গেলে মাধ্যম দরকার। মিডিয়াম ছাড়া কিন্তু ইলাস্টিক ওয়েভ কিছুতেই এগোতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ওয়েভের যে ক্লাসিফিকেশনসগুলো বা ভাগগুলো, এবার আমরা সেটা একটু দেখে নিই। দেখো, ওয়েভকে সাধারণত কমনলি দুভাগে ভাগ করা যেতে পারে। একটাকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা বললাম আমাদের 11-এর সিলেবাসে নেই, এটা আমরা 12-এ গিয়েই পড়বো। আর এখন পড়বো ইলাস্টিক ওয়েভ, বাংলায় হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ। ইলাস্টিক ওয়েভ আবার দু রকমের হতে পারে। একটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ, যেটার বাংলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে শব্দ তরঙ্গ। আরেকটা হচ্ছে দেখো ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ। তাহলে এবার এই দু ধরনের তরঙ্গ নিয়ে আমরা একটু ডিসকাস করি। প্রথমেই বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংগিটিউডিনাল ওয়েভ। দেখো, এটা আমরা একটা লক্ষ্য করেছি, একটা স্প্রিংকে যদি আমি দেওয়ালের এক প্রান্তে আটকে রাখি, রেখে আরেক প্রান্তটা টেনে ছেড়ে দিই, তাহলে দেখবে স্প্রিংটা এরকমভাবে কিন্তু কাঁপছে।
এবং দেখবে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাবো যে কনডেনসেশন হচ্ছে বা বেশ স্প্রিংটা মনে হচ্ছে ঘনীভূত হয়ে যাচ্ছে বা ক্লোজ হয়ে যাচ্ছে। আর কিছু কিছু জায়গায় দেখবে স্প্রিংটা মনে হচ্ছে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে ঘনীভূত হয়ে যাচ্ছে এই জায়গাটাকে বলছি, বা কনডেন্সড হয়ে যাচ্ছে যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোকে আমরা বলছি ঘনীভবন বা কনডেনসেশন। আর যে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে সেটাকে বলছি রেয়ারফ্যাকশন বা তনুভবন। ঠিক আছে? আর দুটো ঘনীভবনের মধ্যের যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা বলবো ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। কার ক্ষেত্রে? ফর লঙ্গিচুডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ছবিতে দেখো, দেখো এই যে স্প্রিংটার একটা প্রান্ত আটকানো রয়েছে এবং অপর প্রান্ত টেনে ছেড়ে দেওয়া হচ্ছে, তাই স্প্রিংটা কাঁপছে। স্প্রিংয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই যে কম্প্রেশন হয়েছে বা কিছু জায়গা ক্লোজ হয়ে গেছে, আর বেশ কিছুটা জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, রেয়ারফ্যাকশন হচ্ছে। দেখো এই কম্প্রেশনের মাঝখান থেকে, অর্থাৎ ঘনীভবনের মাঝখান থেকে পরের কম্প্রেশনের যে মাঝখান পর্যন্ত দূরত্বটা বা ডিস্টেন্সটা, সেটাই আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য বলবো। নিচের ছবিটা তো আরেকটু পরিষ্কার রয়েছে। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ আবার একটা ডেফিনেশনটাও আমাদের জানা দরকার। সংজ্ঞাটা কি? সংজ্ঞা হচ্ছে যে তরঙ্গটা যেদিক দিয়ে এগিয়ে যাবে, মাধ্যমের কণাগুলোর কম্পন বা ভাইব্রেশন সেই দিক বরাবর বা তার সাথে প্যারালাল হবে, তবেই তাকে বলা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিচুডিনাল ওয়েভ। দেখো স্প্রিংটা কিরকম আটকে রেখেছি, একটা প্রান্তে টেনে ছেড়ে দিলাম, স্প্রিংটা এরকম কাঁপছে, তাহলে ওয়েভটা আস্তে আস্তে এদিকে এগিয়ে যাচ্ছে, ওয়েভটা এগিয়ে যাচ্ছে এদিকে, ডাইরেকশন অফ প্রপাগেশন, অর্থাৎ তরঙ্গের গতি এই দিক বরাবর। আর দেখো মাধ্যমের কণাগুলো কাঁপছেও কিন্তু এই দিক বরাবর, এই দিক বরাবর ভাইব্রেট করছে, অর্থাৎ এই যে যেদিকে এগিয়ে যাচ্ছে তার সাথে প্যারালালি ভাইব্রেট করছে বা কাঁপছে। আচ্ছা, এই ছবিটাতে ঘনীভবন আর তনুভবনটাকে আরো স্পষ্ট করে বা আরো বড় করে দেখানো হয়েছে। দেখো এই জায়গাটা হচ্ছে কনডেনসেশন বা ঘনীভবন, আর এই জায়গায় যে গ্যাপ হয়ে যাচ্ছে, ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, এটা আমরা বলছি রেয়ারফ্যাকশন বা তনুভবন। আচ্ছা, একটা ঘনীভবনের জায়গা থেকে আরেকটা ঘনীভবনের মাঝখানের যে দূরত্বটা বা ডিস্টেন্সটা, তাকে আমরা বলছি ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এটা গেল আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটার বড় এক্সাম্পল হচ্ছে বা খুব চেনা এক্সাম্পল, সেটা হচ্ছে শব্দ তরঙ্গ। আচ্ছা, এবার আমরা দেখব ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ। দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গর ক্ষেত্রে কি হয়েছে, যে তরঙ্গ যেদিক বরাবর এগোচ্ছে, মাধ্যমের কণাগুলো বা পার্টিকেলস অফ দ্য মিডিয়াম সেই দিক বরাবরই অথবা তার সাথে প্যারালালি ভাইব্রেট করছে। আর ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে একটু অন্যরকম হবে, অর্থাৎ তরঙ্গটা যেদিক বরাবর এগিয়ে যাবে, মাধ্যমের কণাগুলোর ভাইব্রেশন তার সাথে পারপেন্ডিকুলারলি হবে। ওয়েভ যেদিকে যাবে, ভাইব্রেশন অফ দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম তার সাথে পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে? মাধ্যমের কণাগুলো তার সাথে লম্বভাবে কাঁপবে। দেখে নাও পরের এক্সাম্পল। এটা একটা মজার এক্সাম্পল দিয়েছি, দেখো প্রবাবলি এটা তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরো এই পুকুর রয়েছে, এটা একটা পুকুরের জলের মধ্যে, স্থির জলের মধ্যে তুমি একটা ছোট পিং পং বল বা যেটাকে আমরা টেবিল টেনিস বল বলি, সেই বলটাকে আমি রেখে দিয়েছি। এবার তুমি কি করলে, এই পাশে একটা ছোট্ট ঢিল ফেললে বা পাথরের টুকরো ফেললে। তাহলে যেই পাথরের টুকরোটা ফেলবো, তা আমরা দেখবো, নিশ্চয়ই দেখবে এরকম সার্কুলার কিছু জিনিস যেটা কনসেন্ট্রিকভাবে অর্থাৎ সমকেন্দ্রিকভাবে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। দেখো এই যে এখানে ঢিলটা ফেলেছি, ঢিলটা ফেলার ফলে এরকম সার্কুলার কিছু পার্ট আস্তে আস্তে এদিকে এগিয়ে যাচ্ছে। এবার যদি তুমি এই পিং পং বলের মুভমেন্টটা ফলো করো, স্থির জলে পিং পং বলটাকে রেখেছিলে, কোনো হাওয়া বা বায়ু এই সমস্ত কিছু নেই, যে আমি শুধু এখানে ঢিল ফেলে দিয়েছি পিং পং বলটার একটু পাশে, তুমি দেখবে সার্কেলগুলো এগিয়ে যাচ্ছে রেডিয়ালি, অর্থাৎ রেডিয়াস বরাবর, এই যেখান থেকে তুমি ড্রপ করলে ঢিলটা, সেখান থেকে কিন্তু রেডিয়াস বরাবর বাইরের দিকে আস্তে আস্তে এগিয়েই যাচ্ছে। ঠিক আছে? আর এই বলটার মুভমেন্ট কেমন হবে জানো? এই বলটা দেখা যাবে
উপর নিচে বলটা ভাইব্রেট করছে। ঠিক আছে? আচ্ছা আমি একটু ডার্ক দিয়ে বোঝাই, তোমাদের সুবিধা হবে। এইরকম দেখা যাবে। তা দেখো বলটাকে উপর নিচে ওঠানামা করাচ্ছে কে? নিশ্চয়ই জলের কণাগুলো, তাই তো? তাহলে জলের কণাগুলো কাঁপছে কোন দিক বরাবর? কাঁপছে কিন্তু এই ভার্টিক্যালি, এখানে। এবং সেই জলের কণাটাই কিন্তু বলটাকে একবার উপরে ওঠাচ্ছে আর একবার নিচে নামাচ্ছে। তাহলে মাধ্যমের কণাগুলো কাঁপছে উপর নিচ বরাবর। আর এই যে সার্কুলার পার্টগুলো ছিল, এই সার্কুলার পার্টগুলো কি দেখো রেডিয়ালি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ জলের তল বরাবর এগিয়ে যাচ্ছে। তাহলে ওয়েভ এগিয়ে যাচ্ছে জলের তল বরাবর, ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ দ্য ওয়েভ এই দিক বরাবর। আর ডাইরেকশন অফ ভাইব্রেশন অফ দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম, মাধ্যমের কণা অর্থাৎ জলের কণাগুলো কিন্তু উপর নিচে এইভাবে কাঁপছে। ঠিক আছে? তাহলে এই জাতীয় তরঙ্গকে আমরা কি বলবো? ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ। ঠিক আছে? এবার তির্যক তরঙ্গের ক্ষেত্রে ওয়েভলেন্থটা কি দেখা যাক। দেখো তির্যক তরঙ্গের ক্ষেত্রে এই রকম টাইপের আমরা দেখতে পারি, যেটা হাইয়েস্ট, অর্থাৎ এখানে আমাদের জানতে হবে যে তরঙ্গ যেটা করছি, তরঙ্গের পরিচয় কিন্তু তরঙ্গটা পার্টিকেলস অফ দ্য মিডিয়াম অর্থাৎ মাধ্যমের কণাগুলোর উপর কিভাবে এফেক্ট করেছে, সেটাই ওই তরঙ্গের পরিচয়। যেমন দেখো আগে দেখেছিলাম স্প্রিংয়ের ক্ষেত্রে তরঙ্গটা কি করেছে? মাধ্যমের কণাগুলোকে প্যারালালি কাঁপিয়েছে, অর্থাৎ ও যেদিকে যাচ্ছে তার সঙ্গে প্যারালাল কাঁপছে। পরে এক্সাম্পলটা দেখলাম যে মাধ্যমের কণাগুলো উপর নিচে কাঁপছে অর্থাৎ ভার্টিক্যালি কাঁপছে, তরঙ্গ কিন্তু এদিক বরাবর এগিয়ে হরাইজন্টালি এগিয়ে যাচ্ছে। তাহলে তরঙ্গের পরিচয় কিন্তু মাধ্যমের কণাগুলো কিভাবে কাঁপছে সেটাই তরঙ্গটাকে প্রকাশ করে। ক্লিয়ার? আচ্ছা দেখো এই কারণে তরঙ্গের যে সমীকরণ আমরা বলবো অ্যাকচুয়ালি সেটা হয় মাধ্যমের যে কণা আছে, যে কণাগুলো এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন করছে তাদের সমীকরণ, তাদের সরণের সমীকরণ, ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম, সেটাই কিন্তু তরঙ্গের সমীকরণ হিসাবে আমরা ধরি। ঠিক আছে? তো দেখো তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম বলতে কি বুঝবো? ওই যে জলের কণাগুলো বলটাকে কাঁপাচ্ছিল, তাহলে জলের কণাগুলোর যে কোনো মুহূর্তের যে সরণ হবে সেটাই কিন্তু ওই ওয়েভের ইকুয়েশন দেবে। ঠিক আছে? দেখো এখানে অ্যাম্পলিটিউড দেখানো হয়েছে, এটা এসএইচএম এর ক্ষেত্রে আমরা গ্রাফগুলো সবাই পড়েই এসছি এসএইচএম চ্যাপ্টারে, আমরা তো আগের ভিডিওতে দেখেওছি। যাই হোক যেটা সব থেকে বেশি উপরে মানে সব থেকে বড় থাকবে সেটাকে আমরা কি বলবো? অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড মানে হচ্ছে বিস্তার, ম্যাক্সিমাম যে সরণ হবে, ডিসপ্লেসমেন্ট হবে, তাকে আমরা বলবো বিস্তার বা অ্যাম্পলিটিউড। আচ্ছা এই ওয়েভের ক্ষেত্রে হাইয়েস্ট যে পয়েন্টগুলো রয়েছে এগুলোকে বলা হবে ক্রেস্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে ক্রেস্ট। পাশাপাশি দুটো ক্রেস্টের মধ্যে যে ডিস্টেন্স হবে সেই ডিস্টেন্সটাকে আমরা ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে বলবো ল্যামডা বা ওয়েভলেন্থ। দেখো এই ক্রেস্ট আর এই ক্রেস্ট, এই দুটোর মাঝখানে যে ডিস্টেন্স হবে এই ডিস্টেন্সটাকে আমরা বলবো ল্যামডা, অথবা এক্ষেত্রেও তুমি নিতে পারো দুটো ক্রেস্টের মধ্যে ডিস্টেন্সকে আমরা ল্যামডা বলে ডিনোট করব। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল ট্রান্সভার্স ওয়েভ, আর আগে আমরা একটু আগে দেখে এসেছি লংগিটিউডিনাল ওয়েভ। তাহলে দুজনের ওয়েভলেন্থ কীভাবে মাপা হয় বুঝতে পারলে। নেক্সট স্লাইডে চলে আসছি। এখানে তোমাদের কিছু যেগুলো পড়লাম তার ডেফিনেশন দেওয়া আছে, পরীক্ষার জন্য লাগতে পারে, আমি একটু পজ করলে তোমরা লিখে নিতে পারবে। তারপরে নেক্সট বোর্ডে চলে আসছি। দেখো এবার আমরা দেখব কিছু রিলেশন, যে রিলেশনগুলো আমাদের ওয়েভ চ্যাপ্টারটাতে কাজে লাগবে। যেমন এগুলো বেশিরভাগই তোমাদের ক্ষেত্রে জানাই রয়েছে, ইকুয়েশনগুলো তোমাদের জানাই রয়েছে। 9-এ তোমরা শব্দ চ্যাপ্টারটা পড়েছিলে, তোমাদের থার্ড সামেটিভে ছিল, তাই সেটার উপর বেস করেই বলছি। দেখো এটা তো আমরা সবাই জানি টি ইকুয়াল টু 1/নিউ। টি মানে হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল, দ্যাট উইল বি ইকুয়াল টু 1/নিউ। আগে তোমরা ফ্রিকোয়েন্সিকে এন দিয়ে বলতে, এখন এনটাকে আমরা বলবো না, এখন নিউ চিহ্ন দিয়ে ফ্রিকোয়েন্সিটাকে বলবো। তাহলে টাইম পিরিয়ড ইকুয়াল টু 1/নিউ। আচ্ছা নতুন একটা টার্ম হয়তো তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো, কিন্তু দেখো ফিজিক্সেও এই টার্মটা রয়েছে, ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা।
কে ইকুয়াল টু 2π/λ, এটাকে আমরা বলবো ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। এইটা কিন্তু আমাদের গোটা চ্যাপ্টারে কাজে লাগবে এই সম্পর্কটা, আর এটা তো সবসময় কাজে লাগছে। আচ্ছা, এবার আমরা একটা প্রুফ করেছিলাম আগে, সেই প্রুফটাতে আরেকবার আসি, যে সি নিউ এবং ল্যামডার মধ্যে রিলেশন। সি মানে হচ্ছে তরঙ্গের বেগ। দেখো, আমরা তরঙ্গের বেগকে এই চ্যাপ্টারে সি দিয়ে ডিনোট করব, আর কণার বেগটা, কণা মানে কি, মাধ্যমের যে পার্টিকেলগুলো আছে তার যে বেগ থাকবে সেই বেগটাকে আমরা ভি দিয়ে ডিনোট করব। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবো, সি হচ্ছে তরঙ্গের বেগ, যেখানেই বলবে তরঙ্গ সেখানে সি বলবো, আর যেখানে মাধ্যমের কণার বেগ দরকার সেখানে কিন্তু আমরা ভি বলবো, খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখো, একবার যদি পূর্ণ কম্পন হয়, অর্থাৎ একবার কমপ্লিট ভাইব্রেশনে তরঙ্গ যে ডিস্টেন্সটা যায় সেটাকে আমরা কি বলি, ল্যামডা। ঠিক আছে, আমি একটু আগের বোর্ডটা দেখাচ্ছি। দেখো, এই যে এখান থেকে ভাইব্রেশনটা শুরু হয়েছে, এখান থেকে একবার কমপ্লিট ভাইব্রেশন হলো, এই পর্যন্ত গেল, এই যে ডিস্টেন্সটা, এটাকেও কিন্তু আমরা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য ধরবো। ঠিক আছে, তাহলে একবার কাঁপলো, তার জন্য যে ডিস্টেন্সটা গেল সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা এবার কম্পাঙ্ক কাকে বলি? দেখো, 1 সেকেন্ডে যতবার কম্পন হয়, পূর্ণ কম্পন হয়, অথবা 1 সেকেন্ডে যতবার অসিলেশন হয়, কমপ্লিট অসিলেশন হয়, তাকে আমরা কি বলবো, টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তাই কি না? একবার পূর্ণ কম্পন হতে যে সময় লাগে তাকে বলবো পর্যায়কাল। এটা অনেকে গুলিয়ে ফেলো। একবার পূর্ণ কম্পন হতে যে সময় লাগে তাকে বলবো পর্যায়কাল বা টি। একবার পূর্ণ কম্পনে যে ডিস্টেন্স যাবে তাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হবে তাকে আমরা বলবো নিউ। ক্লিয়ার? তাহলে 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হবে তাকে বলবো নিউ। 1 সেকেন্ডে, এবার যদি বলি তরঙ্গ যে ডিস্টেন্স যাবে তাকে কি বলবো? 1 সেকেন্ডে যেই কোনো ডিস্টেন্স যাবে তাকে আমরা কি বলবো? তার বেগ বা ভেলোসিটি বলবো না? তাহলে তরঙ্গ 1 সেকেন্ডে যে ডিস্টেন্সটা কভার করবে, দ্যাট উইল বি ইটস স্পিড অর ভেলোসিটি। ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে তরঙ্গের বেগ, দ্রুতি বলা যেতে পারে। দেখো, তাহলে সি নিউ ল্যামডা, আর ইচ্ছা করলে আমরা টির মধ্যে রিলেশন বের করতে পারি, ক্যাপিটাল টির মধ্যে, তবে সি নিউ ল্যামডাটাই বেশি কার্যকরী। দেখো, 1 সেকেন্ডে কাঁপছে কতবার? নিউবার। 1 সেকেন্ডে নিউবার কাঁপে। একবার কাঁপলে কত ডিস্টেন্স যায়? একবার কাঁপলে ডিস্টেন্স যায় ল্যামডা। তাহলে নিউবার কাঁপলে ডিস্টেন্স কত যাবে? নিউ ইন্টু ল্যামডা। তাহলে নিউবার যদিও কাঁপে, তাহলে যে ডিস্টেন্সটা যাবে দ্যাট উইল বি নিউ ইন্টু ল্যামডা। দেখো আবার ক্লিয়ার হয়েছে কিনা? একবার কাঁপলে ডিস্টেন্স যাচ্ছে, একবার কাঁপলে ডিস্টেন্স যাচ্ছে ল্যামডা। 1 সেকেন্ডে কতবার কাঁপছে? নিউবার। তাহলে 1 সেকেন্ডে কত ডিস্টেন্স যাচ্ছে? নিউ ইন্টু ল্যামডা। আবার আমরা জানি 1 সেকেন্ডে ওয়েভ যে ডিস্টেন্স ট্রাভেল করবে, ওয়েভ কেন, যে কেউ যে ডিস্টেন্স ট্রাভেল করবে তাকে আমরা কি বলবো? তার ভেলোসিটি বা স্পিড। তাহলে এক্ষেত্রে ওয়েভের ভেলোসিটিকে আমরা কি বলবো? সি দিয়ে প্রকাশ করব। সি ইকুয়াল টু কি হয়ে গেল? নিউ ল্যামডা। তাহলে সি ইকুয়াল টু নিউ ল্যামডা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আরেকটা রিলেশন রয়েছে, এটা আমি একটু পরে বোর্ডটা দেখিয়ে দিচ্ছি, তোমরা পরীক্ষার জন্য যেটা দরকার সেটা লিখে নিতে পারবে। রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা অ্যান্ড ওয়েভ নাম্বার কে। তো ওমেগার সাথে কে সম্পর্ক, এটাও আমাদের এই চ্যাপ্টারে কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে। দেখো সম্পর্কটা কি, ওমেগা ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু সি। কোথা থেকে পেলাম একবার বলে দিই, আমরা সার্কুলার মোশনে ওমেগা ইকুয়াল টু পেয়েছি কি 2π নিউ, এটা তোমরা পেয়েছো। আচ্ছা এবার দেখো, নিউ ইকুয়াল টু কি একটু আগেই পেলাম 2π ইন্টু
সি বাই ল্যামডা, এই যে এখান থেকে আমি নিশ্চয়ই বলতে পারি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা বসিয়ে দিয়েছি। আবার দেখো 2 পাই বাই ল্যামডা, একটু আগেই আমরা ঠিক জাস্ট দেখে নিলাম এটা হচ্ছে কে। তাহলে ওমেগা ইকুয়াল টু কি বলতে পারছি, কে ইন্টু সি। এই সম্পর্কটা আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে, এটাও কাজে লাগবে এবং এটা। এই তিনটে সম্পর্ক কিন্তু আমাদের এই চ্যাপ্টারে অঙ্ক করতে, প্রমাণ করতে এগুলো খুব কাজে লাগবে। তাহলে নেক্সট বোর্ডটায় চলে যাচ্ছি। দেখো নেক্সট বোর্ডে এই রিলেশনটা দেওয়া আছে, পরীক্ষার জন্য প্রয়োজন হলে যতটুকু লেখার দরকার লিখে নিতে পারো। আচ্ছা, এবার আমরা চলে আসব একটা খুব ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল প্রুফ, যেটাকে আমরা বলবো চল তরঙ্গ বা প্রগামী তরঙ্গ, বা ইংলিশে হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। প্রোগ্রেসিভ ওয়েভ মানে কি? তরঙ্গ তো চলছেই আমরা জানি, কিন্তু প্রোগ্রেসিভ ওয়েভের ব্যাপারটা আলাদা করে কি? দেখো নর্মাল ওয়েভের সাথে ওয়েভের অনেক রকম ক্লাসিফিকেশান রয়েছে, অনেক রকম ভাগ রয়েছে। প্রথম তো ভাগটা আমরা পড়লাম, দেখো ইলাস্টিক ওয়েভ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলাস্টিক ওয়েভের মধ্যে দু রকম ভাগ পড়লাম। এরকম আরও অনেক রকম বিভিন্ন ধরনের ওয়েভ আমাদের রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তা প্রথম আমরা যেটা জানছি, হোয়াট ইজ প্রোগ্রেসিভ ওয়েভ। প্রোগ্রেসিভ ওয়েভ হচ্ছে এমনই একটা ওয়েভ, যে ওয়েভটা যখন মাধ্যমের মধ্যে দিয়ে এগিয়ে যাবে, তখন মাধ্যমের কণাগুলোর সরণ বা ডিসপ্লেসমেন্ট শুধুমাত্র সময়ের উপর নির্ভর করবে না, সময়ের সাথে সাথে দূরত্ব বা ডিস্টেন্সের উপরেও নির্ভর করবে। ঠিক আছে, রিপিট করছি। তা যখন মাধ্যমের মধ্যে দিয়ে প্রোগ্রেসিভ ওয়েভ এগিয়ে যাবে, প্রোগ্রেসিভ ওয়েভের জন্য এগিয়ে যাওয়ার জন্য মাধ্যমের বা পার্টিকেলের যে মাধ্যমের যে পার্টিকেলসগুলো রয়েছে, মিডিয়ামের যে পার্টিকেলসগুলো রয়েছে, সেই পার্টিকেলসগুলো তার তো সরণ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সেই ডিসপ্লেসমেন্টটা শুধুমাত্র টাইম নয়। এসএইচএমে আমরা কি পেয়েছিলাম দেখো, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এরকম লিখেছিল তো ইকুয়েশন। তাহলে এখানে কার সাথে ভ্যারিয়েবল থাকছিল, এক্সটা টি। তাই এখানে ওয়েভের ক্ষেত্রে আমরা পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্টকে সেটাকে এক্স না ধরে ওয়াই ধরি। তার কারণটা কি এখনই জানতে পারবো। ওয়াই হচ্ছে মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ যখন এগিয়ে যাচ্ছে, ওয়েভ যখন এগিয়ে যাচ্ছে, তখন মাধ্যমের কণার যে কোনো মুহূর্তের সরণ, সেটাকে আমরা বলছি ওয়াই। ঠিক আছে, এক্ষেত্রে ওয়াইটা সাধারণত ওয়েভের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। অর্থাৎ কারণ মাধ্যমের কণাগুলো কি করছে, এসএইচএম করছে, তাই তো? এসএইচএম এর ইকুয়েশন তো আমরা জানি, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন এ সাইন ওমেগা টি। তাহলে এক্ষেত্রেও এ সাইন ওমেগা টি হয় সব ওয়েভের ক্ষেত্রেই প্রায়, কিন্তু কিছু কিছু ওয়েভের একটু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স বা বিশেষ বৈশিষ্ট্য শো করে, যেমন তার মধ্যে প্রোগ্রেসিভ ওয়েভ। প্রোগ্রেসিভ ওয়েভে কণাটার সরণ এ সাইন ওমেগা টির সাথে তো ভ্যারি করবেই, তার সাথেও আর একটা টার্ম থাকবে, সেটা হচ্ছে দূরত্ব বা এক্স, তার উপরও নির্ভর করবে। ঠিক আছে, দেখো কিভাবে সেই সমীকরণটা আমরা প্রমাণ করব বা প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশনটাকে আমরা এস্টাবলিশ করব। দেখো এখানে দেখানো হয়েছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটাকে এক্স অ্যাক্সিস বললাম। আচ্ছা, এবার প্রোগ্রেসিভ ওয়েভটা আমি ধরছি এখন পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর প্রপাগেট করছে, অর্থাৎ ওয়েভটা এই দিক থেকে আমি যেরকম যাচ্ছি এই দিক বরাবর চলে আসছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে ওয়েভটা এগোচ্ছে। ওয়েভের এগোনোর পথে বা রাস্তায় কার মধ্যে দিয়ে ইলাস্টিক ওয়েভ এগোবে? আমরা তো জানি মিডিয়াম ছাড়া তো যেতে পারবে না। তাহলে মিডিয়ামের মধ্যে দিয়ে ইলাস্টিক ওয়েভ এগিয়ে চলেছে। এবার আমি এটা পুরোটাই মাধ্যম বা মিডিয়াম। তাহলে যখন যাচ্ছে মিডিয়ামের কণাগুলো ভাইব্রেট করছে, মিডিয়ামের কণাগুলো সরণ হচ্ছে। ঠিক আছে, গড় অবস্থানের সাপেক্ষে সরণ হচ্ছে, অর্থাৎ মেইন পজিশন একই থাকছে। দেখো ওই যে বলের এক্সাম্পলটা দিলাম আমি তোমাদেরকে, যে জলের মধ্যে যখন ঢিল ফেলছি, বলটা কিন্তু পিংপং বলটা উপর নিচে ওঠানামা করছে, কিন্তু দেখো উপরে যতটা উঠছে নিচেও ততটা নামছে, আর গড় অবস্থানটা কিন্তু ঠিক মাঝখানে রয়েছে, যেহেতু এসএইচএম করছে। তাহলে দুখানা কণা আমি ধরছি, একটা হচ্ছে অরিজিনে একটা কণা ধরলাম,
ও মাধ্যমের কণা ধরছি ও, আর এখান থেকে এক্স দূরত্বে, এই যে এক্স ডিস্টেন্স দূরে আমি এখানে আর একটা মাধ্যমের কণা ধরলাম, সেই কণাটা পি বিন্দুতে আছে। তাহলে পুরোটাই মাধ্যমের মধ্যে দিয়ে এগোচ্ছে। এই ব্ল্যাকবোর্ডটাই ধরো মিডিয়াম, তা এই মাধ্যমের মধ্যে দুটো পয়েন্ট নিয়েছি আমরা, অর্থাৎ দুটো পয়েন্টে দুটো পার্টিকেল চয়েস করেছি। একটা হচ্ছে ও পয়েন্টে রয়েছে, ঠিক আছে, আর একটা কোথায় রয়েছে, পি পয়েন্টে রয়েছে। তাহলে দেখো ওয়েভটা আসছে কোথা দিয়ে, পজিটিভ এক্স ডাইরেকশানে, অর্থাৎ ওই যে বললাম আমি যেভাবে বোর্ডের দিকে এগোচ্ছি, অর্থাৎ এইভাবে ওয়েভ এগোচ্ছে। তাহলে প্রথমে যখন ওয়েভটা এগোবে দেখো ফার্স্ট কিন্তু ধাক্কা দেবে ও পয়েন্টে, তারপরে কিন্তু পি পয়েন্টে গিয়ে ধাক্কা দেবে, তাই তো? ওয়েভ কি স্পিডে এগিয়ে যাচ্ছে, সি স্পিডে। এ দেখো সি স্পিডে ওয়েভ এই দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। তাহলে যেতে যেতে প্রথমে পেল ও বিন্দুটাকে, তাহলে ও বিন্দুটাকে ধাক্কা দিল, তারপরে ও থেকে এক্স দূরত্বে কে রয়েছে, পি, পি বিন্দুতে কণাটাকে ধাক্কা দিল। তাহলে পি বিন্দুতে অবস্থিত যে কণাটা, সেই কণাটা নিশ্চয়ই কিছুক্ষণ পরে ধাক্কাটা পেল, ও তো ধাক্কা মারার পর বেশ কিছুক্ষণ পরে পিতে যাবে। এবার আমরা দেখব পিতে যেতে ওর কতক্ষণ সময় লাগলো, ওয়েভটা কতক্ষণ সময় নিল। দেখো ওয়েভ ভেলোসিটি কি আছে, সি, এটা সবসময় কনস্ট্যান্ট মনে রাখবে। ওয়েভের ভেলোসিটি কখনো চেঞ্জ করে না নির্দিষ্ট কন্ডিশনে। যেমন ধরো বায়ুতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ একই থাকবে, তোমরা জানো শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় একই থাকবে। তাহলে ওয়েভ ভেলোসিটি কিন্তু চেঞ্জ করে না। ওই যে পুকুরে যে তুমি ঢিলটা ফেলেছিলে না, ওই ঢিলটা ফেলার জন্য যে সার্কেলগুলো এগিয়ে যাচ্ছিল, যে ওয়েভগুলো এগিয়ে যাচ্ছিল, তার ভেলোসিটি কিন্তু সবসময় একই আছে, ওয়েভের ভেলোসিটি এক আছে। পিংপং বলটার যে মুভমেন্টটা, পিংপং বলের ভেলোসিটি চেঞ্জ করছে, মাধ্যমের কণার ভেলোসিটি চেঞ্জ করতে পারে, ওয়েভের ভেলোসিটি কিন্তু সেম রয়েছে। তাহলে সি বেগে এগিয়ে যাচ্ছে। তাহলে এক্স ডিস্টেন্স যেতে কতক্ষণ সময় লাগবে, দেখো এক্স ডিস্টেন্স যেতে নিশ্চয়ই সময় লাগবে এক্স বাই সি সেকেন্ড। বুঝতে পেরেছ? কারণ কি, সি দূরত্ব যাচ্ছে 1 সেকেন্ড, সি তোর ভেলোসিটি, 1 সেকেন্ডে যে দূরত্ব যায় তাকে সি বলি, সি দূরত্ব যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 1 যাচ্ছে কত সেকেন্ডে, 1 বাই সি, আর এক্স দূরত্ব যাচ্ছে কত সেকেন্ডে, এক্স বাই সি। তাহলে এইখানে ধাক্কা মারার পর এখানে পৌঁছাতে ওয়েভটার সময় লাগছে এক্স বাই সি সেকেন্ড। ক্লিয়ার? এবার দেখো আমি বলেছি যে প্রোগ্রেসিভ হচ্ছে ওয়েভ, হচ্ছে এমনই একটা ওয়েভ যেটা শুধুমাত্র টাইম নয়, টাইমের সাথে সাথে ডিস্টেন্সের উপর, দূরত্বের উপর নির্ভর করে, ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু ও পয়েন্টটাতে পার্টিকেলটাকে চয়েস করেছি, প্রথম পার্টিকেলটাকে ও পয়েন্টে চয়েস করেছি, তা ও পয়েন্ট তো অরিজিন, অরিজিনে এক্স কোঅর্ডিনেট কত, 0, তাই তো? তাহলে ও পয়েন্টে অবস্থিত কণাটার সমীকরণ কত হবে, y ইকুয়াল টু a sin ওমেগা টি। দেখো ও পয়েন্টে যে পার্টিকেলটা রয়েছে সেই পার্টিকেলটার কিন্তু কণার সরণ হচ্ছে y ইকুয়াল টু a sin ওমেগা টি। কারণ যদি x থাকতো তাহলে তো কোনো এক্স ওমেগা টির সাথে এক্স কোনো একটা ফ্যাক্টর থাকতো, কিন্তু যেহেতু অরিজিন নিয়েছি তাই এক্সটা কত, 0 হয়ে গেছে। তাহলে ও বিন্দুতে অবস্থিত কণার সরণ হচ্ছে a sin ওমেগা টি। কিন্তু পি বিন্দুতে অবস্থিত যে কণাটা রয়েছে সেই কণাটা কতক্ষণ সময় পরে ওয়েভের এফেক্টটা পাচ্ছে, দেখো এক্স বাই সি সময় পরে। তাহলে আমি বলতে পারি যে পি বিন্দুতে অবস্থিত যে কণাটা আছে, মাধ্যমের কণাটা, সেই কণাটা ও বিন্দুতে অবস্থিত কণার থেকে সময়ের দিক থেকে এক্স বাই সি সেকেন্ড পিছিয়ে আছে। মাইন্ড দ্য টার্ম, সময়ের দিক থেকে, কনসিডারিং দ্য টাইম। দূরত্বের দিক থেকে দেখলে তুমি দেখবে যে হ্যাঁ ও থেকে পি এগিয়ে আছে, কিন্তু এক্স দূরত্ব এগিয়ে আছে, কিন্তু ওয়েভের এফেক্ট যদি দেখি সেই এফেক্ট কিন্তু আগে ও পাচ্ছে, তার এক্স বাই সি সেকেন্ড পরে পি পাচ্ছে। তাহলে সময়ের দিক থেকে ও বিন্দুতে অবস্থিত কণার থেকে পি বিন্দুতে অবস্থিত কণাটা এক্স বাই সি সেকেন্ড পিছিয়ে আছে। তাহলে পি বিন্দুতে অবস্থিত কণার
সমীকরণ কি হবে, সরণের সমীকরণ কি হবে? দেখো এই যে এটা কার পেয়েছিলাম, এটা পেয়েছিলাম ও বিন্দুতে, তাহলে পি বিন্দুতে কণাটার সমীকরণ কি হবে? y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই সি। বুঝতে পেরেছ? দিস ইজ দ্য ইকুয়েশন অফ a progressive wave propagating along the positive x direction। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। তুমি এবার দেখো যদি এখানে x ইকুয়াল টু 0 বসাও তাহলে কোন কণাটা হয়ে যাবে? এই কণাটা। তাহলে এই কণাটার সমীকরণ কি হবে? a sin ওমেগা টি। একমাত্র অরিজিনেই শুধুমাত্র a sin ওমেগা টি হবে, বাদ বাকি যে কোনো ক্ষেত্রে তুমি যদি ইকুয়েশনটা স্টাডি করো তাহলে দেখো t এবং x দুটোর উপরই কিন্তু এই y নির্ভর করছে। তাহলে প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন কি পেয়ে গেলাম? y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস এক্স বাই সি। ক্লিয়ার? দেখো টির উপরও নির্ভর করছে, এক্স উপরও নির্ভর করছে। ক্লিয়ার তো? এবার যদি এই তরঙ্গটা কোন দিক থেকে এসেছিল? এই তরঙ্গটা এসেছিল এদিক থেকে, অর্থাৎ পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর। এবার যদি আমি বলি তরঙ্গটা নেগেটিভ এক্স ডাইরেকশন বরাবর সি বেগে এগিয়ে আসছে, দেখো কি হবে? অর্থাৎ এরকম তরঙ্গটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, আমি যেরকম যাচ্ছি, তা সেরকম যদি যায়, দেখো প্রথমে এরকমভাবে যদি যায় তাহলে প্রথমে ধাক্কা মারছে কোথায়? পি পয়েন্টে, তারপরে ধাক্কা মারছে কোথায়? ও পয়েন্টে। তাহলে যদি তরঙ্গটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর এগিয়ে যায় তাহলে আগে কিন্তু পি বিন্দুটাকে ধাক্কা মারবে, তারপরে ও বিন্দুটাকে ধাক্কা মারবে। তাহলে তখন কি হবে জানো তো? তখন সময়ের দিক থেকে কে এগিয়ে থাকবে? সময়ের দিক থেকে কিন্তু তখন ও পয়েন্টটা পিছিয়ে থাকবে আর পি পয়েন্টটা এগিয়ে থাকবে। ক্লিয়ার? কারণ পি পয়েন্ট আগে ধাক্কা হয়েছে, তারপরে গিয়ে ও পয়েন্টে ধাক্কা মেরেছে। তাহলে আমি একবার কি বলবো? যে এবার বলবো পি পয়েন্টটা সময়ের দিক থেকে ও অপেক্ষা এক্স বাই সি সেকেন্ড এগিয়ে আছে। তখন ওয়েভের ইকুয়েশন হয়ে যাবে y ইকুয়াল টু a সাইন কিন্তু এটা কখন? যখন ওয়েভটা নেগেটিভ এক্স অক্ষ বরাবর আসবে, তখন আগে পি পয়েন্টে ধাক্কা মারবে, তারপরে ও পয়েন্টে। ও কণার সমীকরণ কি আছে? ও পয়েন্টে কণার সমীকরণ y ইকুয়াল টু a সাইন ওমেগা টি। তাহলে পি পয়েন্ট এখন এগিয়ে থাকবে সময়ের দিক থেকে এক্স বাই সি, তাই তখন ইকুয়েশন হয়ে যাবে ওমেগা ব্র্যাকেট টি প্লাস এক্স বাই সি। ঠিক আছে? এবার দেখো এটা পরীক্ষার জন্য কিন্তু মানে থিওরি পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট প্রুফ। তা তোমরা ছবিটা তো এরকমই আঁকবে, আঁকার পর প্রুফটা কিভাবে করতে হবে সেটা বোঝালাম। এবার পরের বোর্ডটাতে সেটা লেখা আছে, তোমরা লিখে নিতে পারো। তোমরা একটু পজ করে লিখে নিতে পারো, আমি নেক্সট বোর্ডে চলে আসছি। দেখো দেখানো হয়েছে যদি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যায় তখন ইকুয়েশন এ সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই সি, আর নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর গেলে ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস এক্স বাই সি। আচ্ছা, এবার দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে প্রোগ্রেসিভ ওয়েভ পেলাম, প্রোগ্রেসিভ ওয়েভের অ্যাপ্লিকেশন বেশ অনেক জায়গাতে আমরা পাবো। ঠিক আছে? এবার প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশনে আরও কয়েকটা ফর্ম রয়েছে, আরও দুটো রূপ রয়েছে, যে দুটো রূপ বা দুটো ফর্ম আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব। তা দেখো প্রথম ফর্মটা কি? প্রথম ফর্মটা শিখেছি, সেকেন্ড ফর্মটা দেখো এখান থেকে আমরা কি করছি, এই যে কিছুই নয়, ওমেগাটাকে ভিতর পাঠিয়ে দিলাম। আচ্ছা, আগেই বলেছি তোমাদের এই রিলেশনটা কাজে লাগবে, ওমেগা ইকুয়াল টু কে সি, এই সম্পর্কটা বললাম অনেক জায়গায় কাজে লাগবে। দেখো এখান থেকে আমরা পেয়ে গেছি ওমেগা বাই সি ইকুয়াল টু কে। তাহলে ইকুয়েশন কি পেলাম? y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এই সমীকরণটা কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন খেয়াল রাখবো আমরা। আচ্ছা, থার্ড ফর্ম দেখো ওই একই রকমভাবে করেছি, ওমেগা বাই সি ইকুয়াল টু কে মানে 2 পাই বাই ল্যামডা দিয়ে আরেকটা ফর্ম পেয়েছি
y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস এক্স। তাহলে এরকম তিনটে ফর্ম আমরা প্রোগ্রেসিভ ওয়েভের পেলাম, যেটা অঙ্কে বা প্রমাণের ক্ষেত্রে তিনটে ফর্মই বিভিন্ন জায়গায় কাজে লাগবে। নেক্সট দেখছি আমরা। দেখো, একটু আগেই তোমাদের বলেছি যে ওয়েভ ভেলোসিটি আর পার্টিকেল ভেলোসিটির মধ্যে পার্থক্য আছে। ওয়েভ ভেলোসিটি মানে এই যে আমি ঢিলটা ফেলেছিলাম তার জন্য যে ওয়েভটা তৈরি হয়েছে, সার্কুলার যে ওয়েভগুলো দেখছিলাম আমরা, ওয়েভ বা ওয়েভ ফ্রন্ট, সেগুলো এগিয়ে যাচ্ছে। সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্পিডে এগিয়ে যাচ্ছে। যদি সেগুলো নির্দিষ্ট স্পিডে না এগোতো তাহলে দুটো সার্কেলের মধ্যে ডিস্টেন্স কিন্তু আলাদা আলাদা হয়ে যেত। তুমি খেয়াল করে দেবে সবগুলো কিন্তু কনসেন্ট্রিক সার্কেল, আর ওই গ্যাপটা কিন্তু সব সমানই আছে, তাই তো? তার মানে ওয়েভ কিন্তু একই স্পিডে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই যে পিং পং বলটা ছিল, সেই পিং পং বলটার যে মুভমেন্টটা খেয়াল করে দেখো, সেটা কিন্তু উপর নিচে হচ্ছে, উপর নিচ বরাবর কিন্তু পিং পং বলটা মুভ করছে। তার মানে মাধ্যমের কণা বা জলের কণাগুলো কিন্তু এইভাবে উপর নিচে কাঁপছে। এবং দেখো সেটা কিন্তু অবশ্যই ভ্যারিয়েবল, কারণ পিং পং বলটা যখন মাঝখানে উপরের পয়েন্টে আছে, ধরো এরকম জায়গায় উপরের পয়েন্টে চলে এসছে, তখন কিন্তু ওর ভেলোসিটি 0 হয়েছে, ঠিক আছে? এখানে যখন এসছে ওর ভেলোসিটি কিন্তু 0। আবার যখন নিচের পয়েন্টে এসছে, একদম লোয়েস্ট পয়েন্টে, নিচের পয়েন্টে যখন এসছে তখন কিন্তু ওর ভেলোসিটি 0, মাঝখানে ওর ভেলোসিটি ম্যাক্সিমাম। অর্থাৎ এইভাবেও কাঁপছে, উপরে যখন যাচ্ছে 0, নিচে যখন যাচ্ছে 0, মিন পজিশন, গড় পজিশনে ও সব থেকে বেশি ভেলোসিটি, যেটা এসএইচএম এর বৈশিষ্ট্য, সরল দোলগতির বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে এর যে ভেলোসিটিটা হবে সেটা হচ্ছে সরল দোলগতির ক্ষেত্রে যেরকম আমরা ভেলোসিটি বের করেছিলাম, প্রত্যেক মুহূর্তে কিন্তু ভেলোসিটি চেঞ্জ করবে। তাহলে এই পিং পং বলটা যেটা উপর নিচে ওঠানামা করছে, অ্যাকচুয়ালি বলটা নিজে কিন্তু উঠছে না, বলটাকে জলের কণাগুলো বা মাধ্যমের কণাগুলো উপর নিচে ওঠাচ্ছে। তাহলে মাধ্যমের কণাগুলো ওইভাবে মুভ করছে, ক্লিয়ার? তাহলে মাধ্যমের কণার ভেলোসিটি প্রত্যেক মুহূর্তে চেঞ্জ করছে। এই মাধ্যমের কণার বেগকে আমরা বলবো ভি। আর এই যে সার্কেলগুলো এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে হরাইজন্টালি, তার যে ভেলোসিটি, দ্যাট ভেলোসিটি উইল বি সি। তরঙ্গের বেগকে কিন্তু আমরা বলবো সি। এবার দেখো, এই তো দুটো ভেলোসিটি যে আলাদা আমরা বুঝতে পারলাম। এবার এই দুজনের মধ্যে কোনো রিলেশন আছে কিনা সেটা আমরা একবার বের করে নিই, ঠিক আছে? দেখো, বললাম যে ওয়েভের ইকুয়েশনটা আমরা এখন প্রোগ্রেসিভ ওয়েভ শিখলাম। প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে ওই সেকেন্ড যে ফর্মটা আছে সেই সেকেন্ড ফর্মটাই বেশি কাজে লাগে, y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস kx। এই সম্পর্কটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, তাই এখানে কাজে লাগাচ্ছি। দেখো, আবার বলছি, ওয়েভের ইকুয়েশন মানে কিন্তু ওয়েভের নিজস্ব ইকুয়েশন সেরকমভাবে কিছু হবে না। ওয়েভ কোনো মিডিয়ামের পার্টিকেলকে যেভাবে ভাইব্রেট করাবে সেটাই ওয়েভের পরিচয়। অর্থাৎ ওয়েভের ইকুয়েশন বলতে আমরা বুঝবো মাধ্যমের কণার সরণের সমীকরণ, ঠিক আছে? তাহলে প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে সেটা কি দেখেছি, y ইকুয়াল টু a sin ওমেগা টি। তাহলে y কি, সরণ বা ডিসপ্লেসমেন্ট, তাকে আমি যদি টির রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি বা টির সাপেক্ষে অবকল করি, তাহলে v ইকুয়াল টু কি পাবো, dy dt। দেখো, তাই করা হয়েছে, dy dt। আচ্ছা, ডিফারেন্সিয়েশন তোমরা তো ভালো শিখেই এসছো। দেখো, সাইনকে করলাম, কস আসলো। আচ্ছা, আর এই যে ওমেগা টি রয়েছে এটাকে আরেকবার ওমেগা টি মাইনাস কেএক্স টি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এখান থেকে ওমেগা বাইরে চলে আসলো, তাই এ ওমেগা কস এটা। আচ্ছা, এবার তারপরে কি করলাম, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার ওয়াইকে আমি কি করলাম, ডিওয়াই ডিএক্স করছি, অর্থাৎ এক্স এর রেসপেক্টে আরেকবার আমি ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? দেখো, করলাম, ওই সেই আবার সাইনে যায় কস চলে আসলো। আচ্ছা, এবার কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, এক্স এর রেসপেক্টে। তাহলে দেখো, মাইনাস কে এক্স আছে, মাইনাস কে এক্সকে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, কে তো কনস্ট্যান্ট, তাহলে কি চলে আসবে, মাইনাস কেটা বাইরে আসবে, এই যে মাইনাস কেটা বাইরে চলে এসছে, ঠিক আছে? এবার 2 নম্বর ইকুয়েশন পেয়েছি, 1/2 করে দিয়েছি, তাহলে দেখো রিলেশন চলে এসছে, এই যে 1/2 করেছি, এটাকে কি বলেছিলাম, ভি ডিওয়াই, আর তাকে ডিওয়াই ডিএক্স দিয়ে ভাগ করলাম। দেখো, এখানে এই টার্মটা ছিল, আর 2 নম্বর ইকুয়েশনে এই টার্মটা ছিল, তাহলে সব টার্মই কেটে যাচ্ছে। এখানে এই যে এ
দেখো এ cos ওমেগা টি মাইনাস কে এক্স, cos ওমেগা টি মাইনাস কে এক্স চলে গেল, তাহলে উপরে কে পড়ে থাকলো ওমেগা, আর এখানে কে পড়ে থাকলো মাইনাস কে, এই যে ওমেগা বাই মাইনাস কে। আবার জানি ওমেগা ইকুয়াল টু কে সি, ওই যে বললাম এই সম্পর্ক অনেক জায়গায় কাজে লাগবে, তাহলে ওমেগা বাই কে ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি মাইনাস ওমেগা বাই কে ইকুয়াল টু সি, আর আগে একটা মাইনাস ছিল তাই মাইনাস সি। দেখো সি হচ্ছে ওয়েভ ভেলোসিটি বা তরঙ্গের বেগ, ভি হলো কি মাধ্যমের কণার বেগ, পার্টিকেল ভেলোসিটি। তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক, এই যে এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রুফটা তোমরা দেখে রাখবে, ভি ইকুয়াল টু মাইনাস সি ডিওয়াই ডিএক্স। নেক্সট দেখো, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখবো, এই চ্যাপ্টারে সব ছোট ছোট ফর্মুলা, কিন্তু এগুলো খুব কাজে লাগবে, গোটা ওয়েভ চ্যাপ্টারে কাজে লাগবে। ইনফ্যাক্ট শুধু 11-এ নয়, 12-এও যখন আমরা পড়বো, ইন্টারফারেন্স পড়বো বা ডিফ্র্যাকশন পড়বো, সেখানেও এই টার্মগুলো কাজে লাগবে। তাহলে দেখো দশা পার্থক্য বলে একটা টার্ম লেখা আছে, আর একটা টার্ম লেখা আছে পথ পার্থক্য। দশা পার্থক্য কি আমরা এসএইচএমে দেখে এসেছি, দশা জিনিসটা কি, দশা মানে ফেজ, সাইন বা কসের পরে যে টার্মটা থাকে তাকে আমরা বলি দশা বা ফেজ, ঠিক আছে। আর পথ পার্থক্য, পথ মানে কি কতটা দূরে আছে, অর্থাৎ এক্স, এটাকে আমরা বলছি পথ। দেখো ওই যে বললাম প্রোগ্রেসিভ ওয়েভ, সেটা কার উপর ডিপেন্ড করবে, শুধুমাত্র টাইম নয়, টাইমের সাথে সাথে কিন্তু ফেজ বলতে পারি, আর ফেজটা এখনো না বুঝলে আমরা আর একটু সহজভাবে বলি, সময়ের সাথে সাথে তো ভ্যারি করবেই, তার সাথে সাথে কিন্তু দূরত্ব বা এক্সের উপরও নির্ভর করবে, প্রোগ্রেসিভ ওয়েভের তাই তো বৈশিষ্ট্য। তাহলে দেখো এই দুটো পিংপং বলকে আমি নিয়েছি, ওই পুকুরটার মধ্যেই নিয়েছি, তাহলে এই পিংপং বল থেকে এই পিংপং বলটার যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলছি এক্স, ঠিক আছে। তাহলে এই এক্সটা হচ্ছে এই দুজনে কত দূরে রয়েছে, সেটাই হচ্ছে পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স, ঠিক আছে। যেটা ক্যালকুলেট করছি, ধরো ওয়েভটা এই জায়গা থেকে জেনারেট করেছে, এটাকে আমি অরিজিন দিলাম, অরিজিন থেকে এই ডিস্টেন্সটাকে সাপোজ আমি বললাম x1, আর এখান থেকে এই দূরত্বটাকে বলছি আমি x2। তাহলে এই x2 মাইনাস x1 যেটা হবে, x2 মাইনাস x1, এটাকেই আমরা বলবো x, ঠিক আছে, বা পথ পার্থক্য। এটাকেই আমরা অনেক সময় ডেল্টা টার্মটাকে ইউজ করি, স্মল ডেল্টা ইউজ করি, স্মল ডেল্টাকে বলছি পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য, ঠিক আছে। এবার দেখো এদের দুজনের মধ্যে, অর্থাৎ দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক আমরা বের করব। দশা পার্থক্য এসএইচএমে আগেই পড়ে এসেছি, তাহলে সেটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। দেখা যাক এবার, দেখো তাহলে ওই প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু, এই যে বললাম থার্ড যে ফর্মটা, সেটা এখানে আবার ইউজ করেছি। দেখো তুমি যে কোনো ফর্ম ইউজ করতে পারো, তা এইটা পড়তে গেলে থার্ড ফর্মটা করলে একটু তাড়াতাড়ি হবে, এই আর কি। ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, এটা হচ্ছে থার্ড ফর্ম। তাহলে প্রথম কণাটা, এই প্রথম পিংপং বলটা যেখানে আছে, ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π বাই ল্যামডা সিটি মাইনাস x1, আর দ্বিতীয় যেটা আছে সিটি মাইনাস x2, এই যে দেখো। আচ্ছা এবার দশা মানে তো আমরা জানি, সাইন বা কসের পরে যে টার্মটা থাকে দ্যাট ইজ ফেজ বা দশা। তাহলে এটার ক্ষেত্রে দশা কি, এই যে এটার ক্ষেত্রে সাইনের পরে দেখো এই টার্মটা আছে, এই পুরোটা হচ্ছে দশা, আর এক্ষেত্রে সাইনের পরে এই টার্মটা পুরোটা আছে, তাহলে এটা হচ্ছে দশা। এই দুটো দশার মধ্যে যে ডিফারেন্স বা ফেজের মধ্যে ডিফারেন্স, তাকে আমরা কি বলবো, ফেজ ডিফারেন্স। তাহলে ফেজ ডিফারেন্স কি করছি, এই যে দুটো সাইনের পরে যে টার্মটা আছে তাদের মধ্যে ডিফারেন্স, এ দেখো, ঠিক আছে। 2π বিয়োগ করলাম, বিয়োগ করলে নর্মালি আসছে 2π বাই ল্যামডা x2 মাইনাস x1, ওই যে আগের বোর্ডে বললাম x2 মাইনাস x1, এটা কি হবে, কতটা ডিস্টেন্স রয়েছে দুটো পার্টিকেলের মধ্যে, অর্থাৎ সেটাকেই আমরা বলবো ডেল্টা বা পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স। ক্লিয়ার? তাহলে দেখো এই যে 2π বাই ল্যামডা ইন্টু এই যে x2 মাইনাস x1 কে আগের বোর্ডেই বলেছি, দ্যাট ইজ ডেল্টা।
তাহলে সম্পর্ক কি পেলাম? ফাই ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা। ফাইটাকে আমরা বলছি দশা পার্থক্য, আর ডেল্টা এটাকে আমরা বলছি পথ পার্থক্য। ফাই ইজ দ্য ফেজ ডিফারেন্স অ্যান্ড ডেল্টা ইজ দ্য পাথ ডিফারেন্স। ক্লিয়ার? বোর্ডটা লিখে নাও।